তন্ত্র তান্ত্রিক। গুরুদেবের আশীর্বাদ আর মা তারাকে প্রণাম জানিয়ে আমি আমার প্রোগ্রাম শুরু করছি। আশা করি আমার সমস্ত দর্শক বন্ধুগণ খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দেখুন, আমি রোজই চেষ্টা করি যখনই আসব টিভিতে আপনাদেরকে এমন কিছু বলি রোজকার জীবনে আমি যেগুলো ফেস করি, আমি চেম্বারে বসে যেগুলো আমি রোজ দেখছি, যে প্রবলেমসগুলো নিয়ে আমি রোজ দেখি মানুষজন কত টেন্স হয়, আমি সেইগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই এবং সেইগুলোর জন্য সেই প্রবলেমসগুলো কি করে সলভ হবে সেইগুলো আপনাদের বলে যেতে চাই। কারণ আমার টিভির ওই প্রান্তে প্রচুর দর্শক বন্ধুগণ আছে যারা আমার কাছে আসতে পারে না, কারণ তারা অনেক দূরে দূরে থাকে। হ্যাঁ, তারা সব সময় বলে দিদি আপনি আসুন না আমাদের কাছে। নিশ্চয়ই যাব, সময় হলে অবশ্যই আসব, কিন্তু যতদিন আসতে না পারছি ততদিন যেন আপনারা আমার এই কথাগুলো শুনে আপনাদের জীবনযাত্রাটা যেন একটু ভালো হয়। কারণ যারা আমার কাছে আসতে পারছেন আজকের ডেটে তারা তো ভালো আছেনই, আপনারা নিজেরাও জানেন, কিন্তু যারা আসতে পারছেন না তারাও যেন ভালো থাকতে পারে। কারণ আমি সবসময় একটা কথাই বলি, আমার সমস্ত দর্শক বন্ধুগণ যেন ভীষণভাবে ভালো থাকে, যাদের মুখে আমার নাম, যারা আমার প্রোগ্রাম দেখে তারা প্রত্যেকে যেন ভীষণ ভালো থাকে। আমি মার কাছে সব সময় এই প্রার্থনাটাই করি। বিশ্বাস করুন, আমার প্রচুর ছোট 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 খুদি খুদি দর্শক বন্ধুগণও আছেন যারা ফোন করে বলে দিদির সাথে কি একটু কথা বলা যাবে। আমি সেই আমার সমস্ত ছোট ছোট খুদি খুদি দর্শক বন্ধুদের জন্য অনেক কিছু বলে যেতে চাই, বলবো আজকে। আমি চেম্বারে বসে এদানিক দেখছি, আসলে বিয়ের সিজন তো প্রচুর বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছেও যেমন বিয়ে ভাঙছেও তেমন। সত্যি বলতে কথাটা খুবই খারাপ লাগে মুখে, কিন্তু বলছি এই জন্য যে আমি আমার দর্শক বন্ধুগণকে বলে যেতে চাই যে বিয়েটা আমাদের সাকসেস হতেই পারে। আজকের ডেটে কোনো কিছু না হওয়ার কিন্তু নেই, সব কিছুই হতে পারে। এত মানে চ্যানেলে দেখেন এত দাদা দিদিরা বসে আছেন, প্রত্যেকে যেমন আমি বলছি তারাও অনেক কিছু বলেন। এত আমরা আছি সবাই জ্যোতিষী, যারা তান্ত্রিক, যারা হাত দেখছে, যারা কুষ্টি বিচার করছে, যারা ফেস রিডিং করছে, আমার মতো নানান ভাবে দেখে, তাদের প্রত্যেকের কাছেই আপনারা কিন্তু ইচ্ছে করলেই বিয়ের পরে না গিয়ে একটু বিয়ের আগে যেতে পারেন, তাহলে আপনাদের জীবনযাত্রাগুলো আরো অনেক বেশি ভালো হতে পারে। এই জন্য আজকে আমি একটা কথা আপনাদের বলতে এসেছি। এদানিক আমি প্রচুর দেখছি বিয়ে ভাঙছে, বিয়ে হচ্ছে নিশ্চয়ই, 100টা বিয়ে হলে 80টা বিয়ে ভেঙে যাচ্ছে। কেন ভাঙছে? কেন এত অ্যাডজাস্টমেন্টের প্রবলেম? কই আগের সময় তো হতো না এত কিছু, এখন কেন হচ্ছে এত অ্যাডজাস্টমেন্টের প্রবলেম? কারণ এখন আমাদের মনে হয় ছেলে বা মেয়ে, আমরা দুজনের জন্যই বলবো আমি, আমরা এক জায়গায় স্থির হয়ে থাকতে চাই না, তাই না? প্রত্যেকেই এখন চাকরি করছে বা ব্যবসা করছে, কিছু না কিছু করছে। মানে এই নয় যে বিয়ে হয়েছে মানে আমি হাউস ওয়াইফ, এটা হয়তো 10%, 90% দেখা যায় বিয়ের পরেও কিছু না কিছু তারা করবে। নিশ্চয়ই করা উচিত। আমি এটা বলি যে কেন, যদি তোমার মধ্যে সেরকম কিছু থাকে পার্স, তুমি কেন করবে না? কেন বিয়ের পর বিয়ে হয়ে গেছে বলেই আমাকে শুধু হাউস ওয়াইফ হয়ে থাকতে হবে? কেন? আজকের ডেটে আমি বলবো প্রত্যেকের উচিত চাকরি করা, যে ব্যবসা করতে চায় সে ব্যবসা করুক, কিন্তু কাজকর্মের মধ্যে থাকুক। কেন শুধু বাড়িতে হাউস ওয়াইফ হবে না? কেন হাউস ওয়াইফ হওয়ার জন্য তো আছেই সকালবেলা অফিস যাওয়ার আগের মুহূর্ত, অফিস থেকে ফিরে আসার পর, ছুটির দিনগুলো বাড়ির মানুষজনকে খুব ভালো রাখুন না, ভালো খাওয়া দাবার বানান, ভালো করে রাখুন, ভালো কথা বলুন, সবার সাথে ভালোভাবে মিলমিশ করুন। নিশ্চয়ই করবেন, কেন করবেন না? কিন্তু বাকি সময়টুকু একটু নিজের মতন চাকরি করুন। নিজের চাকরি করলে নিজের একটু স্বাধীনতা থাকে, তাই না? সব সময় হাজবেন্ডের ওপরেই সবকিছু কেন চাপ দেব? আজকের ডেটে ছেলেরাও পড়াশোনা করছে, মেয়েরাও কিন্তু সমানভাবে পড়াশোনা করছে, তাহলে মেয়েরা কেন করবে না চাকরি? সবকিছুই আমরা ছেলেদের ওপরেই কেন বার্ডেন দেবো? কিন্তু এত কিছু তো দিদি বলছে, তারপরেও এত ডিভোর্স হচ্ছে কেন? এত ঝগড়াঝাটি হয়ে কেন মেয়েরা বাপের বাড়ি চলে আসছে?
কেন বা ছেলেরা নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে যেতে চাইছে কেন? সেই কারণটি হচ্ছে আমরা বিয়ের আগে কিছুতেই কুষ্টি বিচারটা করি না, কিছুতেই ম্যাচিং করাই না। প্রচুর আমার অফিসে মানে মানুষজন আসে যে বিয়ের পর আসছে, কিন্তু কেন বিয়ের আগে আসছে না? আমার কুষ্টিতে বিয়ের আগে আমি কেন দেখে নেব না যে আমার কুষ্টিতে মাঙ্গলিক দশা আছে কি নেই? বাবা মা তো করবেই, আজকাল ছেলেমেয়েরাও স্বাধীন, ছেলেমেয়েরাও নিজের কুষ্টি নিয়ে কেন আসবে না যে দেখুন তো দিদি আমার কুষ্টিতে কি আছে, আমার বিয়ে হচ্ছে অমুক দিনে, আমার বিয়েটা কতটা সাকসেস হবে কি হবে না। এইগুলো যদি একটু আমরা বিয়ের আগে দেখে নিই যে ভালো চাকরি হবে কিনা। প্রচুর আমার কাছে এরকম ছেলেমেয়েরাও আসে না যে তা নয়, বিদেশ যাব কিনা। প্রচুর মানুষের আজকের ডেটে খুব ইন্টারেস্ট বিদেশ যাওয়াটা, বিদেশ যাব কিনা বা বিদেশে গিয়ে কতটা সাকসেস হব কি হব না। তো এইগুলো যদি একটু বিয়ের আগে আমরা দেখে নিই তাহলে তো খুব ভালো হয় না? তাহলে এই বিয়ের পরে প্রবলেমস গুলো থাকবে না, বিয়ের পরে আমাদের জীবনগুলো আরো আরো ভালো হতে পারে, আমার দর্শক বন্ধুদের জীবনগুলো। আমি তো সেটাই চাই। একটা বিয়ে একটা বাবা মা অনেক কষ্ট করে ছেলে মেয়ের দেয়, তাই না? মেয়েটাকে মানুষ করে, সবকিছু করে, তারপর বিয়ে দিচ্ছে, অনেক কিছু তার মাঝখানে থাকে। তো সেই বাবা মা তো এটাই চাইবে যেন বিয়েটা সাকসেস হয়। কিন্তু যখন সেটা সাকসেস না হয়, সেই বাবা মা যখন আমার অফিসে আসে খুব মানে মুখ চোখ কালো করে, চোখে যেন জল ভরা, যে বিয়েটা সাকসেস হলো না দিদি, মেয়ে আমার বাড়িতে চলে এসছে, বিশেষ করে খুব খারাপ লাগে তখন আমার। তখন দেখি হয়তো কুষ্টিতে মাঙ্গলিক দশা ছিল, মাঙ্গলিক দশাটা ওরা জানেই না কি হয়। প্রচুর প্রচুর ঘরে, এত যে আমি টিভিতে বসে চিল্লিয়ে বলি, কিন্তু এখনো প্রচুর মানুষজন জানেন না যে মাঙ্গলিক দশা হয় কি, কেন মাঙ্গলিক দশা হলে মাঙ্গলিক দশাটা কাটিয়ে আমি বিয়ে দিতে বলি, এটা আমার প্রচুর দর্শক বন্ধু জানে না। তো আমি সেই জন্য আবার এইগুলোকে আলোচনা করতে চাই, আমি রোজ বলতে চাই টিভিতে বসে যে বিয়ের আগে কুষ্টি বিচার করবেন, মাঙ্গলিক দশা থাকলে বিয়ের আগে সেটা কাটিয়ে নেবেন। বিয়ের পরেও আমি এখন প্রচুর আমার দর্শক বন্ধুর মাঙ্গলিক দশা কাটাচ্ছি, যাতে তাদের যেটুকু জীবনযাত্রা বেঁচে আছে সেটা যেন ভীষণ আগামী দিনগুলো ভালো হয়। কাল সর্বদোষ, প্রচুর মানুষ আমাকে জিজ্ঞেস করে আপনি বলছেন দিদি কাল সর্বদোষ আছে, প্রচুর জায়গায় কুষ্টি করেছি, কই তারা তো বলেনি যে কাল সর্বদোষ আছে। কিন্তু তার সেই ছেলের নেচার, সেই আমি বললাম এইগুলোই তো বলছে যে কাল সর্বদোষ আছে কি আছে না। লগ্নের কুষ্টিতে তো আমি দেখছি, কিন্তু ছেলের কিছুতেই বাড়িতে থাকতে ভালো লাগে না, ভালো চাকরি করছে, সবকিছু করছে, কিন্তু বাড়ি তার পছন্দ না, বাবা মার সাথে তার অ্যাডজাস্টমেন্ট নেই। বাইরের লোক যে কথা বলছে সে কথাই শুনবে, বাড়ির লোকের কথা সে শুনবে না। অফিসে যাচ্ছে, ছোটখাটো কথায় তুতু ম্যায় হয়ে যাচ্ছে। অফিসের যাদের সাথে চাকরি করছে তাদের সাথে তার কিছুতেই মিলমিশ হচ্ছে না, ছোট ছোট ঝগড়া হচ্ছে। এই ছোট ছোট ঝগড়াগুলোই কিন্তু একটা বড় ঝগড়ায় পরিণত হবে, এবং সেই বড় ঝগড়া থেকেই কিন্তু পুলিশ কেস পর্যন্ত পৌঁছে যাচ্ছে, পুলিশ স্টেশন অব্দিও। এরকমও আমার কাছে প্রচুর দর্শক বন্ধুগণ আছে, আমি কারোর নাম বলতে চাই না, কারণ সেটা আমার জন্য ঠিক হবে না বলা, কিন্তু আমি বলছি আজকের ডেটে এগুলো হয়। সেই জন্য আমি বলি যে কাল সর্বদোষ থাকলে কেন কাটিয়ে নেবেন না। ছোট ছোট বাচ্চা 9-10 এক্সাম দেবে, জানেন এত ভালো রেজাল্ট করতো, ফার্স্ট হতো, কিন্তু একদম জাস্ট মুখে এসে 10th তার রেজাল্ট খারাপ হচ্ছে, হবেই, কারণ কাল সর্বদোষ আমি পেয়েছি। তার পড়াশোনায় তার একদম মন নেই, বন্ধুর সাথে কথাবার্তা, সারা রাত জেগে জেগে কথাবার্তা, তার বন্ধুর সাথে মন লাগিয়ে কথাবার্তা সবকিছু করবে, কিন্তু বাড়ির মানুষজনের সাথে তার একদম পছন্দ না। বলুন তো, একটা এত ছোট বয়সের ছেলে মেয়ের যদি এরকম অ্যাক্টিভিটি থাকে তাহলে আগামী দিনগুলো কেমন হবে। এই জন্য আমি বলছি প্রত্যেকটা দর্শক বন্ধুকে যে যাদের কাছে মানে ডেট অফ বার্থ সময় সবকিছু আছে তারা তো কুষ্টি বিচার করবেনই, যাদের নাই, যে সমস্ত দাদা দিদিরা আছে আমাদের চ্যানেলে বসছে, যারা কেউ হাত দেখেও বলে, কেউ ফেস রিডিং করে, আমি যেমন ফেস রিডিং করেও বলি, অনেকে শরীর দেখেও বলতে পারে, শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গ দেখে আমরা এগুলো বলে থাকি, তারা নিজেদেরকে দেখিয়ে অবশ্যই কুষ্টি বিচার করুন। আপনাদের আগের দিনগুলো কিভাবে ভালো যাবে,
চাকরির জায়গা ভালো নয়, প্রচুর মানে আপনারা এফোর্ট লাগাচ্ছেন, প্রচুর মেহনত করছেন, সবকিছু করছেন, কিন্তু সাকসেসটা হচ্ছে না। যেই সাকসেসের সময় যাচ্ছেন তখন সেখানে রুখে নিচ্ছে। বিজনেস এত ভালো চলতো, কিন্তু আচানক বিজনেসটা ভালো চলছে না দিদি, কিছুতেই টাকা পয়সা আসছে না। বিজনেস এত উঠেছিল, এত ভালো যাচ্ছিল, 1 বছর ধরে কিছুতেই ডাউনফল যে হলো, ডাউনফলেই আছে, কিছুতেই উঠছে না। সেগুলো তো আমরা করে দেবই। আমার কাছে যারাই আসে, আমার শেষ চেষ্টা থাকে তাদেরকে ভালো রাখার, সেগুলো আমরা করব। কিন্তু কুষ্টি বিচারটা সবাইকে বললাম অবশ্যই করাবেন। নিজেদের মানে কুষ্টিতে কিসের দোষ আছে, কেন আছে, বা সেই দোষটা কাটিয়ে দিলে যদি আগামী দিনগুলো অনেক সুন্দর হয়ে যায়, তাহলে কেন করবেন না আগামী দিনগুলো সুন্দর? তাহলে দর্শক বন্ধুগণ, আমি যেগুলো বললাম, আমি অনেক কিছুই বলে যাই, এইগুলো যে বলছি এগুলো মন দিয়ে শুনুন। আমি সব সময় চাই আপনারা ভালো থাকুন, বিয়ে হলে ছেলে মেয়েরা ভালো থাকুক, চাকরি বাকরি করছেন সেই জায়গাটা ভালো থাকুক, যারা বিজনেস করছেন সেই জায়গাটা আপনাদের ভালো থাকুক। এবং দেখুন, অনেকেই আসছেন নিজেদের বাস্তু বাড়িটা ভালো না, একদম থাকতে পারছেন না, রোগ জ্বালাতে ভুগছেন, বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন, কিন্তু বিক্রি হচ্ছে না, হবে না। কারণ আপনার কুষ্টিতে যে অবস্থান রয়েছে সেই অবস্থানে আপনার এই মুহূর্তে হয়তো বাড়িটা বিক্রি হবে না, কিন্তু বাস্তুটা তো একটু ঠিক করে আপনারা থাকতে পারেন সেখানে, বাড়িটাও বিক্রি করিয়ে দেবো আমি গ্যারেন্টি সহকারে, এই সব কিছুই করি আমি। কিন্তু যতদিন না বিক্রি হচ্ছে ততদিন বাস্তুটাকে একটু স্ট্রং করুন, করে বাস্তুটায় থাকুন। বাস্তু যখন ভালো থাকবে বাড়ি আপনার আপনি আপনি বিক্রি হবে, কেন হবে না? যে দাম চাইবেন সেই দামেই বিক্রি হবে। কিন্তু আগে যেখানে আপনি আছেন সেই জায়গাটাকে ভালো রাখুন। দেখুন, আপনি ভালো থাকলে, আজকের ডেটে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি না, শত্রু বলে আনতে হবে না, শত্রু অটোমেটিক্যালি হবে। আপনি ভালো আছেন মানেই আপনার শত্রু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তাহলে শত্রু যখন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে সেই শত্রুকে আমাকে দমন করতে হবে, দমন করে আশপাশের মানুষজনের সাথে ভালোভাবে থাকতে হবে, নইলে তো আপনি ভালোভাবে থাকতে পারবেন না। আপনার তো রোজকার জীবনযাত্রা ভালো হবে না, সব সময় মনের মধ্যে টেনশন হবে, এই আমার পাশের বাড়ির লোকের সাথে আমার ভালো ব্যবহার নেই, এই আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার নেই, তাই না? কিন্তু সবারই সাথে ভালো ব্যবহার রেখেই আপনাকে চলতে হবে, তাহলেই আপনার জীবনটা একটা সাকসেস হবে, আপনার মনটা ভালো থাকবে। মনটাই যদি ভালো না থাকে, তাহলে আপনি কিভাবে থাকবেন সারাটা দিন? কিভাবে ছেলে মেয়েকে কিছু শিক্ষা দিতে পারবেন? পারবেন না তো। নিজেকে আগে ভালো রাখতে হবে, তবেই সবকিছু করতে পারবেন। সেই নিজেকে ভালো রাখার জন্য কিন্তু আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গাটাকে আমাদেরকে ভালো রাখতে হবে, বাস্তুটাকে স্ট্রং করতে হবে। সে ফ্ল্যাটে থাকুন, চাই বাড়িতে থাকুন, চাই সেটাকে বিক্রি করে দিন আগামী দিন, আমি বলছি না, এরকম প্রচুর মানুষজন আমার কাছে আসছেন, কিন্তু বিক্রি করবেন, কিন্তু যতদিন না বিক্রি হচ্ছে ততদিন বাস্তুটাকে একটা ভালো পজিশনে রাখুন, এবং তারপর দেখবেন বাড়িও বিক্রি হবে, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনার আশপাশে শত্রুতা কমবে, আপনার আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক ভালো থাকবে, রোগ জ্বালা থেকেও মুক্তি পাবেন আপনারা। আমার যে সমস্ত খুদি 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 দর্শক বন্ধুগণ আছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, এক্সাম টাইম, তাদের জন্য বলছি, আমার সরস্বতী কবচ তাদেরকে পড়ান, আর চমৎকার রেজাল্ট পাবেন। কারণ তারা পড়াশোনা অনেক করছে, ভালো ভালো স্কুলে পড়ে, ভালো ভালো টিচার আছে, সবকিছু, কিন্তু পরীক্ষার হলে যখন যাচ্ছে সবকিছু লিখে উঠতে পারছে না, মনে থাকছে না, মানে জানে কোশ্চেন অ্যান্সারটা, কিন্তু তখন মনে পড়লো না, তখন লিখে আসতে পারলো না। যখন পরীক্ষার হল থেকে বাইরে এলো, মা যখন জিজ্ঞেস করছে, বলছে আমি তো এটা জানতাম, কিন্তু আমার তখন মনে পড়েনি, আমি লিখে আসতে পারিনি। তাহলে কতটা নাম্বার মাইনাস হয়ে গেল। একটা ভালো রেজাল্ট করতে করতে সে শুধু পাস করলো, কিন্তু হতে পারতো সে স্ট্যান্ড করবে, ফার্স্ট সেকেন্ড হবে, কিন্তু হতে পারছে না। প্রচুর এখন এক্সাম টাইম, নানান রকম চাকরির জন্য, নতুন কলেজে অ্যাডমিশনের জন্য পরের পর পরীক্ষা হবে এখন। সেই সমস্ত মানুষের জন্য আমি বলছি, যদি আপনারা ভাবেন যে একটু আমার দরকার দিদির সাপোর্ট, দিদির সরস্বতী কবচের সাপোর্টের দরকার, তো অবশ্যই বুকিং নাম্বারে বুকিং করে আসুন,
গ্যারেন্টি সহকারে সরস্বতী কবচ দেব এবং দারুণ দারুণ রেজাল্ট আপনারা পাবেনই পাবেন। যে সমস্ত দর্শক বন্ধুর কোর্টে কেস চলছে এবং দীর্ঘদিন চলছে, দীর্ঘদিন 6-7 বছর 8 বছর হয়ে গেছে, কোনো রেজাল্ট আসছে না, খুব ভালো লয়ার সবকিছু বলে না, কখনো কখনো আমাদের মানে স্টার্ট ঠিক টাইম চলে না, গ্রহগুলো ঠিকভাবে চলে না, তার জন্য একটা ভালো রেজাল্ট আমরা পাই না। তাদের জন্য বলছি আমার বুকিং নাম্বারে বুকিং করে আসুন, আমি আপনাদেরকে কোর্ট কেস ভালো একটা রেজাল্ট দেব এবং আপনার কোর্ট কেসে যাতে আপনি সাকসেস হন সেটারও ব্যবস্থা করে দেবো এবং খুব তাড়াতাড়ি। আপনাদেরকে এই রোজ রোজ এই কোর্টের চক্কর আর কাটতে হবে না, কেউই চায় না। পুলিশ স্টেশন, কোর্ট, এইগুলো আমরা প্রত্যেকেই চাই একটু অ্যাভয়েড করতে। আমি বলছি না এগুলো খুব খারাপ জিনিস, কিন্তু কি জানেন, চাকরি করবেন, ব্যবসা করবেন, এসব করবেন নাকি এই কোর্ট, থানা, পুলিশের মধ্যে জড়িয়ে থাকবেন, তাই না? সুতরাং আমার যে সমস্ত দর্শক বন্ধু এইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, একদম ভালো নেই সময়, তাদের জন্য বললাম আমার সাথে এসে দেখা করুন, আমি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে ভালো রাখবোই রাখবো। যে সমস্ত দর্শক বন্ধুর খুব সুগারের প্রবলেম, সুগার এমন একটা জিনিস, শরীরে শুধু সুগার থাকে না, সুগারের সাথে আরো অনেক রোগ বাসা বাঁধে, তাই না? কোলেস্ট্রল বেড়ে যায়, কিডনির প্রবলেম তো আসেই আসে হাই সুগারে, হার্টের প্রবলেম এসে যায়। তাদের জন্য আমি বলছি আমার সুগারের জন্য যেটা আছে আপনারা নিন, গায়ে ধারণ করুন এবং দেখুন ভীষণ ভালো রেজাল্ট পাবেনই পাবেন। আমি কিন্তু কোনো ডাক্তার নই, আমি কোনো কবিরাজি ওষুধ দিই না। অনেকে ফোন করে কবিরাজি ওষুধ দেন, এই দেন ওই দেন, আমি এসব দিই না। কারণ আমি সব সময় বলি আমি মায়ের সাধিকা, আমি যা করি তার আমার আদেশ নিয়ে করি এবং আমি যাই করি সেটা তন্ত্র মন্ত্রে করি। তন্ত্রে আমার যেটুকু কাজ করতে পারি সেইটুকু কাজই আমার সাকসেস। কারণ আমার অনেক কিছু চাই না, আমার অল্প কিছু চাই এবং সেই চাওয়ার মধ্যে আমার থাকে আমার দর্শক বন্ধুরা যেন ভালো থাকে। যাদের সুগার হয়েছে তারা অবশ্যই আমার সাথে এসে দেখা করুন এবং সুগারের জন্য আমার যেটা আছে সেটা আপনারা ধারণ করুন, ভীষণভাবে ভালো থাকবেন। শুধু একটা কথাই বলি, 6টা মাস আলু খাবেন না আর নর্মাল ডায়েটে থাকুন, সুগার আপনার জীবন থেকে চলে যাবে। যাদের পাইলসের প্রবলেম, একদম সকালের সময় বাথরুমে যেতে আপনাদের টয়লেটে ভীষণ প্রবলেম হয়, তাদের জন্য বলছি পাইলস আমি আপনাদের ঠিক করে দেবো। যে সমস্ত দর্শক বন্ধুর ভীষণ কোমরে ব্যথা, এত কোমরে ব্যথা একদম দাঁড়িয়ে কাজ করতে পারছেন না, কোমর থেকে পা অবধি ধরে যাচ্ছে, তাদের জন্য বলছি আমার কাছে আসুন, আমার যে কবজ আছে আপনারা ধারণ করুন, একদম কোমরে ব্যথা থাকবে না। আমার যে সমস্ত দর্শক বন্ধুদের নতুন বিয়ে হয়েছে, 4-5 বছর হয়ে গেছে কিন্তু কিছুতেই একটা বেবি হচ্ছে না, প্রচুর টেস্ট করিয়েছেন কিন্তু টেস্টের রিপোর্ট নানান রকম আসছে, কিন্তু বেবি তো একটা চাই, সবাই চায়, কিন্তু সেটা হচ্ছে না। আমি তাদের জন্য বলছি অবশ্যই আমার বুকিং নাম্বারে বুকিং করে এসে আমার সাথে দেখা করুন, আমি আপনাদেরকে হাসি মুখে আমার অফিস থেকে পাঠাবো। কারণ আমি এইগুলো করে থাকি এবং এগুলোর ভীষণ ভালো রেজাল্ট আমার কাছে, বিশ্বাস করুন ভীষণ ভালো থাকবেন আর বেবি আপনাদের হবেই হবে, এটা আমি আপনাদের বলছি। আমি সব সময় চাই আমার সমস্ত দর্শক বন্ধুর মুখে প্রচুর হাসি থাকুক, আমি নিজেও হাসতে খুব ভালোবাসি, তাই আমি চাই আমার সমস্ত দর্শক বন্ধু সব সময় খুব হাসি খুশি থাকুক, কোনো প্রবলেম যেন তাদের লাইফে না থাকে। তাই আমি যখনই যোগ্য করে, বিশ্বাস করুন দেখবেন আমার হাতে সবসময় এত বড় একটা পাতা থাকে, খাতার পাতা। আমি প্রত্যেক আমার যত মানুষ আমার কাছে এসছে আজ অব্দি, আমি চেষ্টা করি তাদের সবারই নামে সেই দিনটা যেন আমি পুজো করতে পারি, কারণ আমি চাই তারা সবাই ভালো থাকুক। যারা ভালো হয়ে চলে গেছে তারাও যখন শোনে আমি তারাপীঠ যাচ্ছি তারাও ফোন করে, দিদি আমার নামে একটু পুজো দেবেন, কিন্তু আমি দিই, কারণ আমি চাই তারা যেখানে আছে ভালো আছে, আরো ভালো থাকুক, প্রত্যেকে ভালো থাকুক, আমার এই একটাই ইচ্ছা মনের। এবং সেই জন্য বলছি আপনাদের যাদের যা প্রবলেমস আছে মনে হচ্ছে অবশ্যই
বুকিং নাম্বারে বুকিং করে আসুন, কারণ প্রচুর জায়গা আমার চেম্বার, আমার নিজস্ব চেম্বার হচ্ছে যাদবপুর সন্তোষপুর জোড়া ব্রিজ, যেখানে আমি মানডে টু সানডে রোজই বসি, কিন্তু শুধু টাইমটা আগে পেছনে থাকে, কারণ প্রচুর চেম্বার আরো তো আছে, সেগুলোতে আমাকে যেতে হয়। সেই জন্য আমি টাইমগুলো হয়তো একটু নয় মর্নিং এ হয় আর নয় সন্ধ্যের পর হয়, সেই টাইমগুলো একটু জেনে নিয়ে বুকিং করবেন। যার যে চেম্বারে সুবিধা হচ্ছে সেই চেম্বারে বুকিং করুন আর আমার সঙ্গে এসে দেখা করুন, আর দেখুন আপনাদের জীবনে আমি কত 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 আনন্দ ভরে দিতে পারি। এবার দিদি বলবে টোটকা, কি বলবো, দেখুন ওই সবসময় বলি, যাই বলি তার মধ্যেই থাকে হচ্ছে একটু ভালোবাসার কথা, কারণ দিদি ভালোবাসাটা ভীষণ ভালোবাসে। প্রিয় মানুষ চলে গেছে ছেড়ে, কিন্তু তাকে তো নিয়ে আসতেই হবে। প্রচুর মানুষ দিদিকে ফোন করে, এই জন্য দিদি কিছু টোটকা বলুন যাতে আমার প্রিয় মানুষটি আবার ফিরে চলে আসে। নিশ্চয়ই আসবে দিদি যখন আছে। মঙ্গলবার দিন সন্ধ্যেবেলা 8টার পর একটা মাটির প্রদীপ নেবেন, তার মধ্যে জল দেবেন, একটা এলাচ আর একটা লবঙ্গ, ফুল আলা লবঙ্গ ওই জলটার মধ্যে দিয়ে দেবেন, তাতে একটু ঘি দেবেন, দিয়ে শ্রীরামের নাম নেবেন 11 বার এবং হনুমান চল্লিশা পড়বেন একবার, পড়ে ঘিয়ের একটা প্রদীপও জ্বালাবেন, দিয়ে যেমন পুজো করেন সেইভাবে পুজো করে উঠে যাবেন। নেক্সট ডে বুধবার সকালবেলায় ওয়েডনেসডে, সেই দিন স্নান টান করে আবার ওই ঠাকুরের জায়গা ওই জায়গাটায় আসবেন এবং একটা প্রদীপ জ্বালাবেন। প্রদীপ জ্বালিয়ে ওই যে একটা এলাইচি আর লং, ফুলালা লং আরেকটা প্রদীপে রয়েছে ঘি আর জলের মধ্যে, সেই দুটোকে তুলবেন, তুলে একটা কাগজের মধ্যে ভাঁজ করে রাখবেন বা একটু মানে সিল্কের টাইপের কোনো কাপড়ের মধ্যে রেখে ভাঁজ করে সারা দিন নিজের শরীরের মধ্যে রাখবেন, চেষ্টা করবেন আপনার শরীরের মধ্যে রাখার। এটা রেখে সারা দিন যাবে। সন্ধেবেলায় আবার সেই কাগজে মোড়ান যে কাপড়ে মুড়িয়েছেন, যেমনই মুড়িয়েছেন সেটা আবার ঠাকুরের আসনে রাখবেন, প্রদীপ টদীপ জ্বালাবেন, জ্বালিয়ে ধূপ ধুনো একটু দেবেন, দিয়ে ওই এলাইচি আর লংটা নিজের মুখে রেখে নেবেন এবং সেই মানুষটা যাতে আপনার কাছে এসে যায় সেটা বারবার বলবেন। এবার আপনি জানেন আপনি সেই মানুষটাকে কিভাবে ডাকবেন আপনার কাছে, যে চলে এসো বা তার নাম ধরে বলুন, যেভাবে হোক সেটা বলে দেখুন। আমি বলছি এই টোটকাটা যদি আপনারা ঠিক করে যেভাবে বললাম এইভাবে পুরো নিয়মটা মেনে করেন, আপনার প্রিয় মানুষ যেখানেই থাকুক আপনাকে ফোনও করবে, আপনার কাছে ফিরেও আসবে। প্রিয় মানুষকে আপনার কাছে আসতেই হবে। বারবার বলি না, যদি ভালোবাসা থাকে আপনার আর আপনার প্রিয় মানুষ চলে গেছে, মনে দুঃখে আছেন, একদম দুঃখ করবেন না, তাকে আপনার কাছে আসতেই হবে। দিদি যখন আছে কি করবেন, একটা কাগজ নেবেন, সেই কাগজটা হাতের বাঁ হাতের এখানে রাখবেন, আর রিং ফিঙ্গার মানে এই আঙুলটার এই আঙুলটা বুড়ো আঙুলটা, এই দুটো আঙুলকে দিয়ে 7 বার গোটা জিরে ওই কাগজটার মধ্যে দেবেন আর বলবেন তোমাকে আসতেই হবে, তোমাকে আমার কাছে আসতেই হবে। তার নাম নিয়ে 7 বার গোটা জিরে দেবেন আর তার নাম নিয়ে বলবেন তোমাকে আমার কাছে আসতেই হবে, দিয়ে ওটাকে ভাঁজ করবেন। করে আপনার গ্যাস ওভেন থাকবে কিচেনে, সেই গ্যাস ওভেনে যখন রান্না হয়ে যাবে পরিষ্কার হয়ে গেছে, সেই গ্যাস ওভেনের নিচে সেটাকে রেখে দিতে হবে। গ্যাস ওভেনের 4টে পা থাকে না চারদিকে, একটা পায়ের নিচে ওটা গ্যাস ওভেনের নিচে রেখে দেবেন চাপা দিয়ে, এবং আরেকবার রান্না করার আগে কিন্তু ওটা বের করে নেবেন, দিয়ে নিজের কাছে বালিশের তলায় রেখে দেবেন 24 ঘন্টা। আর কিন্তু মনে ওই কথাটা সবসময় বলবেন যে তোমাকে আমার কাছে আসতেই হবে। আমি বলছি 24 ঘন্টার মধ্যে সে যেখানেই থাকুক আপনার সাথে কন্ট্যাক্ট করবেই, আর আসবে তো নিশ্চয়ই, কিন্তু আগে আপনার সাথে যেভাবেই হোক, ফোনে হোক মেসেজে হোক যেভাবেই হোক আপনার সাথে কন্ট্যাক্ট করবেই করবে। আজ সময় একদম শেষের দিকে, আজকে আসতে হবে। যেতে যেতে একটা কথাই দিদি বলে, ভীষণ ভালো থাকবেন এবং চেষ্টা করবেন আশপাশে সবাইকে খুব ভালো রাখতে। নমস্কার। তন্ত্র তান্ত্রিক।